তো আজকের ঘটনাটি একটি কালেক্টেড ঘটনা, সাথে ঘটনাটি মর্মান্তিক, বেদনাদায়ক, খুবই যন্ত্রণাময় একটি ঘটনা। কিভাবে একটি ছোট্ট মেয়েকে নিয়ে মধ্যরাতে এইভাবে প্রেতাত্মার সাথে লড়াই করে তার মেয়েটিকে নিয়ে বেঁচে ফিরতে পেরেছিলেন, তারই সাক্ষী হতে যাচ্ছি আজ আমরা। ঘটনাটি একটি বন্ধুর মাধ্যমে আমি কালেক্টেড করেছি এবং সে আমাকে গল্পটি বেশ সুন্দরভাবে প্রকাশ করেছিল। তবে আজ নয়, বেশ কয়েক বছর আগের একটি ঘটনা। তো হ্যালো প্রিয় ভূত প্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, আর তাই তো আমার নবম এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিমহিম করা গ্রাম বাংলার একটি বেদনাদায়ক সত্য ভূতের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলো দেখি কি ঘটেছিল সেদিন রাতে। তো ঘটনাটি বাংলাদেশের বরিশাল জেলার একটি ঘটনা। আমার যে বন্ধু ছিল তার একটি রিলেটিভের সাথে এই ঘটনাটি ঘটে। তো যেহেতু আমি তাকে চিনি না, সেহেতু আমি এই ঘটনাটির মধ্যে তাকে দাদা বলেই সম্বোধন করছি। তো সেই দাদা মধ্যবিত্ত ফ্যামিলির একজন মানুষ। যতটুকু শুনেছি তিনি ছিলেন একজন ভালো মানুষ। তার বাড়িতে ছিলেন তিনি এবং তার বউ আর 3 বছরের একটি ছোট্ট মেয়ে। পেশায় কী ছিলেন সেটা আমার জানা নেই, তবে এটুকু জানি যে তিনি সকালে কাজে বেরিয়ে সন্ধ্যায় ফিরতেন। এমনই একদিন হঠাৎ তার কাছে ফোন আসে, তার বউয়ের দাদু মারা গেছে। যেহেতু তিনি ছিলেন প্রায় 80 বছর বয়সী একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, এবং সাথে সাথে সেই খবর শোনা মাত্রই কাজ ছুটি নিয়ে সে বাড়িতে ফেরে এবং বাড়ির 3 জন সদস্য মিলেই তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তারা রওনা দেয়। যেহেতু তার শেষ কৃতকর্ম করতে হবে, অন্যথা বাড়ির জামাই বলে কথা, তাকে তো যেতেই হবে। আর ঘড়ি ধরে তখন বাজে প্রায় সকাল 11:30, আর তখনই তারা সাইকেলে করে 3 জনেই রওনা দেয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। প্রায় 5 কিলোমিটার পাড়ি দেওয়ার পর তারা অবশেষে পৌঁছায়। বুঝতেই পারছেন, বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, চারিদিকে কান্নার আওয়াজ। তো প্রায় 4টের দিকে তাকে কবরস্থানে নেওয়া হয় এবং সেখানে গিয়ে তার শেষ কৃতকর্ম সমাপ্তি করা হয়। তারপর তারা শ্বশুরবাড়িতে আবার ফেরে। প্রায় বাজে রাত 10টা। তখন সেই দাদা ঠিক করে সে বাড়িতে ফিরবে। যেহেতু সকালে তাকে কাজে যেতে হবে, তাই সে মনস্থির করে সে তখনই ফিরবে। তখন তার বউ তাকে বলে, আজ না গেলে হয় না, আর আমিও বা এই অবস্থায় কি করে যাই, নিজেদেরই তো বাড়ি। এটা শুনে দাদা বলল, না না, তুমি থেকে যাও, তোমাকে যেতে হবে না। এমনই দিনে পাশে না থাকলে হয়? যেহেতু আমার তো আর এখানে থেকে লাভ নেই, আমি বরং ফিরেই যাই। সকালে কাজটা তো অ্যাপয়েন্ট করতে পারবো, সেটা তো আর কামাই যাবে না। কিন্তু দাদার বউ তাকে বলেছিল, আজকের রাতটা অন্তত থেকে যাও। কিন্তু দাদা কোনো মতেই থাকতে চায়নি, এবং সেই দাদার বউ এটাও বলেছিল, আজকে আমার মনটা কু ডাকছে, এমনই একটা দিনে আজ তোমায় যেতেই হবে। তখন দাদা তার বউকে অনেকভাবে বোঝায় এবং সবশেষে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই তার আদরে মেয়েটি কান্না জুড়ে দেয়, সেও বাবার সঙ্গেই যাবে। এদিকে এত রাতে বাবাকে ফিরতে দেবে না, আর মেয়েকে কি করে দেয়? তখন বাবা মা দুজনেই বাচ্চাটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে বুঝতে চায় না। তখন বাচ্চাটির মা ঠাস ঠাস করে 2টি কিল মারে বাচ্চাটির পিঠে। আর তখন তো আরও তাণ্ডব শুরু হয়। তারপর আর কি, মেয়েটির জেদের কাছে হারতে হয় বাবা মাকে। অবশেষে মেয়েটির বাবা বাচ্চাটিকে নিয়েই বাড়ি ফেরার কথা ভাবে। এবার মায়ের মন বলে কথা, কু ডেকেই চলেছে। এত কিছুর পরেও এত রাতে মেয়েকে নিয়ে ফেরা কি ঠিক হবে কি? এদিকে মেয়ে সোহাগী বাবা বলে, তুমি না হয় সকালেই চলে এসো, আমি কাজে যাওয়ার আগে তুমি না হয় পৌঁছে যেও। তখন বাচ্চাটির মা বলে, ঠিক আছে, সাবধানে যেও। আর তখনই তারা রওনা দেয়। খুব বেশি যতটা মনে আছে আমার, তখন প্রায় 10:30টার কাছাকাছি। ফাঁকা মাঠের মধ্য দিয়ে সে সাইকেল চালাচ্ছে, আর সামনের রডে ছোট্ট একটি সিট লাগিয়ে মেয়েকে ওখানে বসিয়ে রেখেছে। গ্রাম বলে কথা, সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। চারিদিকে শুনশান, জ্যোৎস্না রাত, ঝিঝি পোকার আওয়াজ, যেন মিষ্টি একটি ফুরফুরে হাওয়া গায়ে তোলা দিয়ে যাচ্ছে। মেয়েটিও চুপচাপ বসে আছে সাইকেলের রড ধরে। এমনই সময় হঠাৎ করে বড় একটি মানুষের সমান কালো বিড়াল তার সাইকেলের সামনে দিয়ে দৌড়ে লাফ মেরে এপাশ থেকে ওপাশে চলে গেল। দাদা তখনই হঠাৎই ব্রেক মারে। কি ব্যাপার, এত বড় কালো বিড়াল কিভাবে সম্ভব? তখন দাদা ভাবে, হয়তো রাতের অন্ধকারে ভুলও দেখতে পারে। এই ভেবে সে 7 প্যাচ না ভেবে আবারও সে সাইকেল চালাতে লাগে।
ঠিক 2-4 মিনিট সামনে যাওয়ার পর একটি বড় কলা বাগান পড়ে। আর দাদা তখন সাইকেলটি নিয়ে ঠিক কলা বাগানের মাঝখানে যখন প্রবেশ করলেন, ঠিক ওই মুহূর্তে হঠাৎই যেন প্রায় 22-23 বছরে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। ঠিক ডান পাশের কলা বাগান থেকে স্পষ্ট দাদা শুনতে পায় ন্যাকা ন্যাকা সুরে কোনো একটি মহিলা ছেড়ে ছেড়ে কান্না করছে। তখনই দাদার মনে এলো যে পিছনে এত বড় সাইজের একটি কালো বিড়াল, আবার এই ঘন কলা বাগানে এইভাবে মহিলা সুরে কান্নার আওয়াজ। দাদার তখন বুঝতে আর বাকি নেই যে তখন দাদার সঙ্গে কি ঘটতে চলেছে। তবুও মনে জোর রেখে সাহস করে দাদা তখন তার মেয়েকে বলে, মা তুমি ঘুমাওনি তো? তখন তার ছোট্ট মেয়েটি বলে, না বাবা, আমি চুপ করে বসে আছি, কিন্তু পাশে কে কান্না করছে? যদিও মেয়েটি ওইভাবে অত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেনি, তবুও এমনই কিছু তুতলে তুতলে বলছিল, যেহেতু ছোট্ট বাচ্চা মেয়ে। আর তখন দাদা ভাবে কোনো মতেই মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। তখন দাদা বলে, না মা, ওইটা হচ্ছে পাশের বাড়ির তোমার মতো কেউ একজন, হয়তো পড়া পারেনি, তাই তোমার মায়ের মতো তাকেও হয়তো বকছে, তাই সে কান্না করছে। আর এই মনে করে মেয়েকে বলে, তুমি শক্ত করে রড চেপে ধরো মা, আমি আরো জোরে সাইকেল চালাচ্ছি। আর তখন দাদা কাঁপছে আর সাইকেল চালাচ্ছে, কিন্তু দাদা হাল ছাড়েনি। কিন্তু ভাগ্য যে মনে হচ্ছে দাদার সাথে নেই। যখন দাদা কলা বাগান পার করে প্রায় 50 মিটার সামনে আসে, তখন চারিদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর জ্যোৎস্নার আলো ফুরফুরে হাওয়ায় ধানের ক্ষেতগুলি যেন বেঁকে নিয়ে আসছে। ঠিক তখনই দাদার কানে কানে কোনো এক অদৃশ্য মায়া যেন গুনগুন সুরে বলতে শুরু করলো, কাজটা ভালো করলি না তোরা, তোর মেয়েকে এর মাসুল দিতেই হবে। তখনই দাদা চেঁচিয়ে ওঠে আর বলে, কে 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 বলছো, কে বলছো তুমি, কে বলছো, কে বলছো? আবারও যেন বিপরীত কানের পাশে সেই একই অদৃশ্য মায়া বলে উঠল, ভুল করলে, ভুল করলে, এটা একদম ভুল করলে, তোর মেয়েকে আমায় দিয়ে দে। আর যখনই মেয়ের কথা বলে, দাদার হৃৎপিণ্ড যেন হিম হয়ে আসছে, আর বোধহয় শক্তি নেই। দাদা জোরে জোরে সাইকেল চালাতে লাগলো। কি কপাল, কি কপাল ছিল দাদার! কিছুক্ষণের মধ্যেই সাইকেলের চেনটাও পড়ে গেল। আর দাদা তখন সাইকেল থেকে নেমে বাঁ হাতে মেয়েকে কোলে নিয়ে আর ডান হাতে সাইকেল ধরে দৌড়াতে লাগে। ঠিক এখনো বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার। দাদা দৌড়াতে দৌড়াতে নিজের গ্রামের শুরুতেই একটি মস্ত বড় মেহগিনি বাগানের মধ্যে পৌঁছায়। তখনও দাদা শেষ দমটুকু নিয়েও দৌড়াতে লাগে। কিন্তু ভগবানের এ কি পরিহাস, এ কি পরিহাস! যখন দাদা মেহগিনির বাগানের মধ্যে পৌঁছায়, ঠিক 2 মিনিট পরেই পুরো মেহগিনি বাগান জুড়ে শুরু হয় কালবৈশাখীর মতো ঝড়ের তাণ্ডব। আর দাদা কিন্তু তখনও কোনো মতেই থামছে না। কিন্তু সেই মুহূর্তেই দাদার নজরে পড়ে বাম পাশের ঠিক 15 ফুট উচ্চতায় একটি মেহগিনের গাছের ডালে সাদা কাপড় পরা একজন কুৎসিত বর্ণের মহিলা পা দুলিয়ে তার দিকে তাকিয়ে দেখতে লাগছে। দাদার বোধহয় শেষ রক্ষাটাও আর হলো না, কিন্তু শেষ সম্বলটুকু যে তার কোলে এখনো আছে। শরীরের রক্ত যেন হিম হয়ে গেছে, কিন্তু দাদাকে যে বাঁচতেই হবে। তখন দাদা সাইকেল ফেলে দিয়ে মেয়েটির মুখটা তার বুকে চেপে ধরে দৌড়াতে লাগে, যাতে কোনো মতেই তার মেয়েটি সেই বিভৎস অবয়বের দিকে তাকাতে না পারে। আর তারপর দাদা প্রায় 20 মিনিট শেষে নিজের বাড়িতে সশরীরে পৌঁছাতে সক্ষম হয়। কি ভাবছেন, কাহিনীটি এখানেই শেষ? না, আসল রহস্য তো এখনো বাকি আছে। সেই রাতে দাদার ঘুম যেন সেই প্রেতাত্মায় কেড়ে নিয়েছে। দাদা তার ওয়াইফকে সেই রাতে আর ফোন করে কিছুই জানায়নি। এমনিতেই ওই বাড়িতে শোকের ছায়া, আরও এসব বললে ভেঙে পড়বে তার ওয়াইফ। কিন্তু দাদা একটাই কথা শুধু ভেবেই যাচ্ছিলেন, সেই প্রেতাত্মা কেন তার পিছনেই পড়েছিলেন, কেন তার ক্ষতি করতে চেয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এইটুকু ছোট্ট একটি নিষ্পাপ মেয়ে কি অপরাধ করতে পারে যে সেই অতৃপ্তি আত্মাটা তার মেয়েকেই চাইছিল? এমন করে রাতটা কাটিয়ে দেয়। প্রায় সকাল 9টার দিকে তার ওয়াইফও ফিরে আসে। তখন সে তার ওয়াইফকে সব কথা খুলে বলে। তখন তার ওয়াইফ সব কথা শুনে কান্না জুড়ে দেয় আর বলে, আমি কাল কতবার মানা করেছিলাম, আমার মনটা কু ডাকছিল, যদি কাল আমার কথাটা শুনতে, তাহলে আজ এই মর্মান্তিক রাতটা তোমায় পেরোতে হতো না। যদি আজ তোমার বা মেয়েটির কিছু হয়ে যেত, তখন আমার কি হতো একবার ভেবে দেখেছো? তখন সেই দাদা অনেক অনুতপ্ত করে। আর তখন তারা ঠিক করে একজন বড় তান্ত্রিক দেখাবে, কারণ এমন ঘটনা কেন ঘটলো আর মেয়েটাকেই বা কেন চাইছিল। আর তখন তারা আর বেশি দেরি না করে সেদিনই একজন বড় হুজুর বা তান্ত্রিকের কাছে যায়। তখন সব ঘটনা হুজুরকে খুলে বলে।
আর তখন এসব কথা শুনে হুজুর বিষয়টা অনেক গুরুতর ভেবে তাকে কয়েকটি জিনিস জোগাড় করতে বলে। আর তারপর হুজুর সব প্রয়োজনীয় দ্রব্য একত্রিত করে একটি যজ্ঞ করে। আর তখন সেই যজ্ঞের পরে হুজুর যা বলে শুনে আপনিও থমকে যাবেন। স্পষ্ট হুজুর জানিয়ে দেয়, আচ্ছা সত্যি বলো তো, তোমাদের মেয়ে কি ওই শ্মশান থেকে কোনো মৃত মানুষের কোনো দ্রব্য নিয়ে আসছে? মানে কোনো মানুষের হাড় বা কোনো কাফনের কাপড় টাপড় বা এমন কিছু দ্রব্য? তখন দাদা আর তার ওয়াইফের একটি জিনিস স্পষ্ট মনে পড়ে যায়। আর সেটা হলো, যখন তার দাদামশাইকে কবর দেয়া হচ্ছিল তখন তো সবাই যে যার মতো ব্যস্ত ছিল। আর তখনই প্রায় কয়েকটি কবরের পাশে মাস দেড়েক আগে একটি গলায় দড়ি নেওয়া মহিলার মৃতদেহ নাকি কবর দেওয়া হয়েছিল। আর সেই কবরের পচা মরদেহটি কিছু শিয়াল কুকুরে মাটি ফুঁড়ে বের করে ছিঁড়ে ছিঁড়ে খেত। আর তখন ওই মুহূর্তে তাদের বাচ্চাটি সেই কবরে নেমে একটি ছোট্ট হাড়ের টুকরো তার পকেটে করে নিয়ে আসে। কিন্তু এই ঘটনাটি কেউ জানতো না। তখন তার হুজুরের কথা মতো তার মা মেয়েটিকে জিজ্ঞাসা করে, মা তুমি কি সেই কবরের থেকে ওখান থেকে কিছু নিয়ে এসছো? তখন বাচ্চাটি কিছুই বলে না। আর তারপর তার বাবা মা অনেক আদর যত্নে কলা কৌশলে বাচ্চাটির থেকে জানতে পারে একটি ছোট্ট সাদা জিনিস সে সেখান থেকে নিয়ে আসে। তখনই হুজুর বুঝতে পারে যে ওটা ছিল ওই পচা মৃতদেহর একটি হাড়। তখন বাচ্চাটি বাবা মাকে বলে, মা তুমি ওটা কোথায় রেখেছো? তখন বাচ্চাটি বলে সে তার বুকের খেলনার পকেটে রেখেছে, কারণ নিত্যদিনের খেলাধুলা করার সময় তার বুক পকেটে সে কুড়িয়ে কুড়িয়ে খেলনা রাখতো, আর তাই সে সেটাকে খেলনা পকেট বলে। আর এসবের পর হুজুর তাকে বলে বাড়ি গিয়ে সে যেন ওই হাড়টি সেখান থেকে নিয়ে গিয়ে সেই কবরস্থানে রেখে দিয়ে আসে, না হলে এর থেকে হয়তো আরও অনেক বড় বিপদ হতে পারে। আর তারপর তাদের সকলকে হুজুর মন্ত্রপাঠ করে ঝাড়া পোছা দিয়ে দেয়, আর সাথে বেশ কিছু জিনিসও দিয়ে দেয় বাড়িতে রাখার জন্য, যাতে তাদের অসুবিধা বা অকল্যাণ না হয়। আর এখানে শেষ হয় এই ঘটনাটি। অবশ্য ঘটনাটি সম্পূর্ণভাবে আমি কালেক্ট করেছি, আর এর মধ্যে হয়তো আরও অনেক কিছু আছে যেটা আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি বা বোঝাতে পারিনি। তবে ঘটনাটি কিছু ভুল নয়, আর এর থেকে কিছু কমও নয়। আর এটা আমার জীবনে ফার্স্ট কোনো মর্মান্তিক ঘটনা। আর সেকেন্ড হচ্ছে যেটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া 7ম এপিসোডে আমি জানিয়েছিলাম। তো ঘটনাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সমস্ত ঘটনা আমার কাছে কালেক্টেডভাবে আসে, তো এর সত্য মিথ্যা কখনোই আমরা যাচাই করতে যাব না, কিন্তু আমরা ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবে বেছে নিতেই পারি। তো সবার কাছে আমার লাস্ট একটাই প্রশ্ন আছে, আপনিও কি কোনোদিন এমন অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন? বা এমন কোনো দিন যদি রাত বিরেতে আপনিও এমন ঘটনার সম্মুখীন হয়ে থাকেন বা হন, তখন আপনার ফিলটা ওই মুহূর্তে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ এবং প্রিয় বাংলাদেশ।